মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফিরিয়ে আনা ও এআই এর অপব্যবহার, জানালেন সিইসি। ঐক্যমত্য সৃষ্টির পর নির্বাচন বলছে এনসিপি। আগস্টে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত তিস্তা সেতু। উপকৃত হবে গাইবান্ধা কুড়িগ্রামের প্রায় ৩০ লাখ মানুষ। উদ্বোধন ঘিরে উচ্ছ্বাস। এবং প্রায় ২ যুগেও জমিসহ ঘর বরাদ্দ পাননি পাবনার হেমায়েতপুর আশ্রয় প্রকল্পের বাসিন্দারা। সংকটের প্রকল্প ছেড়ে চলে গেছে ২ শতাধিক পরিবার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিনের ভোট দিনেই হবে, রাতে নয়, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। সকালে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে খুলনার আঞ্চলিক কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি আরও বলেন, আগামী নির্বাচনে কমিশন কোনো দলীয় সরকারের অধীনে নয়, তাই নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের নিয়মেই নির্বাচন হবে। আগামী ভোটের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন ব্যবস্থার উপর ভোটারদের আস্থা ফিরিয়ে আনা, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও এআই এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সুষ্ঠু নির্বাচনের পথে বড় চ্যালেঞ্জ বলেন তিনি। ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা, এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। ঐকমত্য সৃষ্টি করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মৌলভীবাজারে পথসভায় কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, তাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যে সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্রের মেরামত করতে হবে, আর এই মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। মৌলভীবাজারে কর্মসূচি পালনের পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই, 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় শপথ পাঠ অনুষ্ঠান। এতে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। শপথ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন, জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীমারা রিনি। জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ করেন নড়াইল, গাইবান্ধা, বরগুনা, রাজশাহী, ভোলা সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। আগামী মাসে উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা সেতুর। এটি খুলে দেওয়া হলে উত্তর জনপদের ২ জেলার ৩ শতাধিক চরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন সহ উপকৃত হবে প্রায় ৩০ লাখ মানুষ। ফলে সেতু উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে উৎসবের আমেজ। গাইবান্ধা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত 1490 মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে 885 কোটি টাকা। সেতুটিতে 290টি পাইপ ও 31টি স্প্যান বসানোর পাশাপাশি সেতুর উভয় পাশে নির্মাণ করা হয়েছে 86 কিলোমিটার সংযোগ সড়ক। তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে 2012 সালে তিস্তা সেতু নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। 2014 সালের 26শে জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও মূল কাজ শুরু হয় 2021 সালে। শর্ত অনুযায়ী 2024 সালের জুনের মধ্যে অবকাঠামোর কাজ শেষ করার কথা থাকলেও বিলম্ব হয়েছে প্রায় 1 বছর। তবে সেতুটি এখন দৃশ্যমান, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। সেতুটিকে কেন্দ্র করে 2 জেলার মানুষের মধ্যে উৎসবের আমেজ। এই ব্রিজের মাধ্যমে গাইবান্ধা থেকে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, পুরো উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হয়েছে। আমাদের চিলমারি যারা চরাঞ্চলের মানুষ তারা অনেক সহজেই বগুড়া যাইতে পারবে, এটাই আমাদের সবচাইতে একটা ভালো লাগা। গাইবান্ধা থেকে কুড়িগ্রাম পর্যন্ত নাকেশ্বরী বুরুঙ্গাবাড়ি পর্যন্ত সেই আন্দোলনের ফসল আজকে আমি যা দেখতেছি বাসি থাকতে জীবিত অবস্থা। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সেতুটি চালু হলে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের পাশাপাশি রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। এই বৃষ্টি উদ্বোধনের ফলে দুই পাড়ের মানুষ, বিশেষ গাইবান্ধা এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলার মানুষের যোগাযোগ খুবই সহজ এবং সুদৃঢ় হবে। গাইবান্ধা এবং কুড়িগ্রামের প্রায় 20 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন এই ব্রিজের মাধ্যমে। এলজিডির তত্ত্বাবধানে সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। মাছরাঙা নিউজ ডেস্ক। প্রায় 2 যুগেও নিজ নামে জমিসহ ঘর বরাদ্দ পাননি পাবনার হেমায়েতপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। প্রকল্পে কর্মসংস্থানের জন্য একটি বিশাল জলাশয় থাকলেও এর উপরেও নিয়ন্ত্রণ নেই প্রকল্পের বাসিন্দাদের। রাস্তা সংকট, অপরাধ সিন্ডিকেটের দৌরাত্ম্য, বসবাসের অযোগ্য ঘরবাড়ি এবং বিশুদ্ধ পানি ও টয়লেট সংকটে প্রকল্প ছেড়ে চলে গেছে 2 শতাধিক পরিবার। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। ভাঙাচোরা বিধ্বস্ত এই ভবনটি একসময় ছিল এ আশ্রয়ণ প্রকল্পের গণশিক্ষা ও প্রাক প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় কিছু সন্ত্রাসীরা এ ভবনের দরজা জানলা থেকে শুরু করে সবকিছুই খুলে নিয়ে গেছে। প্রকল্পের অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য 2 যুগ আগে তৈরি করা বিশাল এ জলাশয়ের সুফল ভোগ করতে পারেনি এখানকার বাসিন্দারা। শুরু থেকেই এটি ভোগ দখল করছে প্রভাবশালীরা। 3টে পুকুর কাটে দিয়েছিল, ধরুন যে আপনারা এখন এটাও আমার যদি সেভাবে একটু ব্যবস্থা করে দেন তাহলে আমার একটু সুখ সুবিধা হয়। আগে দখলে ছিল, অন্য অন্য মানুষ ছিল, তারা এখন পলাতন, তারা নাই। আমার একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে, যাতে সবাই আমরা গরিব মানুষ ফাঁকে কর্ম না করি, যাতে এখানে যাতে কর্ম করে খাতে পারি। অসহায় ছিন্নমূল মানুষের জন্য পাবনার হেমায়েতপুরে সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয় 2001 সালে। প্রায় 57 বিঘা জমির উপরে 297টি পরিবারকে জমিসহ ঘর বরাদ্দের আশ্বাসে পুনর্বাসন করা হয়। অথচ প্রায় 2 যুগেও ঘরের মালিকানা পায়নি বাসিন্দারা। কর্মসংস্থান সংকট সহ নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে হতাশায় প্রকল্প ছেড়ে চলে গেছে 2 শতাধিক পরিবার, যাদের ঘরবাড়িগুলি এখন বিধ্বস্ত আর পরিত্যক্ত। লোক ছিলেন 40 ঘর, আর লোক নেই, সব চলে গেছে। ভাঙা ঘরে কিরা থাকবে? 290টা ঘরে একসময় সম্পূর্ণ লোক ছিল, এখন বর্তমান হলো হচ্ছে আপনার 50-60-এর মতোই আছে আর কি। ঘর নষ্ট হয়ে যাচ্ছে, ঘরের লোকজন চলে যাচ্ছে, থাকার মতো কোনো ব্যবস্থা নেই। এখন বর্তমান যেটুকু আছে এটুকু অস্তিত্ব থাকবে না। দীর্ঘদিন সংস্কারের অভাবে এ প্রকল্পের অধিকাংশ ঘরই ভেঙে গেছে। রাস্তা, বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন ও টয়লেট সহ নানা সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। আমাদের ঘরের পানি পড়ে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারিনি, আমাদের খুবই কষ্ট। চলা রাস্তা নাই, তারপরে কল একটা দিয়ে আমরা সবাই মিলে ব্যবহার করি, টয়লেটের সমস্যা। ঘর সব ভাঙা, কি করা যাবে? কোন থাকবো আর এখানে ভাঙা, কল নাই, কলের মাথা টাতা ধরে চুরি হয়ে গেছে। এই সংকটের কথা স্বীকার করে উপজেলা প্রশাসক জানান, প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যারাকের অধিকাংশ ঘরই জরাজীর্ণ, পুরাতন, পরিত্যক্ত অবস্থায় আছে, যেখানে বসবাসের আসলে অনুপযোগী। এই ব্যারাকের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
তো সেই জন্য আমরা সরজমিনে তদন্ত করি, তদন্ত শেষে আমরা একটি রিপোর্ট মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হয়। আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ এ প্রকল্পের সংকট নিরসন করে জমি বরাদ্দের দাবি ছিন্নমূল মানুষের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দিনাজপুরের বিরামপুরে ৬ বছরের এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ট্রাক্টর চালককে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেফতার করে পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে শালবন এলাকায় গিয়েছিল। সন্ধ্যায়ও শালবন থেকে একাই বাড়ি ফিরছিল। এ সময় সাইফুল টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে সাইফুলকে আটক করে পুলিশে দেয়। এই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালী, নিঝুমদ্বীপ, ভোলা, বাগেরহাট ও চাঁদপুর সহ বিভিন্ন জেলার অনেক নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশন ও বগুড়ায় বাঁধ। সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দেখা দিয়েছে ভাঙন। ডেস্ক রিপোর্ট। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় মেঘনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চলের অনেক বসতঘর, বাড়ির আঙিনা। জোয়ারের পানির তোরে ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশনের বেড়িবাঁধ। জোয়ারের পানি আমাকে চুলা চাকি সব ডুবে গেছে, এমনকি সব ভাসে যাইতেছে। বন্যার পানিয়ে অনেক মানুষের লাঞ্ছনা ভোগ করতে আছে। ঘর বাড়ি ঘর দুয়ার সবই এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। জোয়ারের পানির কারণে আমার সম্পূর্ণ মালগুলা ভিজি সব নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা গরিব মানুষ। এদিকে বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে ঢাকা সহ জেলার অভ্যন্তরীণ 10টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে সদরসহ বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে হাতিয়ার নৌযান চলাচল। সাধারণ পানি না আর মনে হয় হলো বাজার কিন্তু ডুবে গেছে। রোড ঘাট মনে করেন মানুষের যাতায়াতের খুব একটা জামিলা। আমরা সরকারের কাছে চাই আমাদের নিঝুমদ্বীপের চারপাশের বেড়িবাঁধ হোক। বাগেরহাটের মোংলা সহ সুন্দরবন উপকূলে থেমে থেমে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। পৌর শহর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসের কাজ। গরম জলের রাস্তা সহ প্রায় সমস্ত বনটা পানির নিচে চলে গেছে। এখানে বন্যপ্রাণীও সুন্দরবনে প্রায়, তাতে বোঝা যায় সুন্দরবনটা সম্পূর্ণটাই জায়গাটাই মানে পানির নিচে চলে গেছে। পটুয়াখালীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢেউয়ের তোরে ভাঙছে কুয়াকাটা সৈকতের বিভিন্ন এলাকা। জোয়ারের পানিতে প্লাবিত লোকালয়। চাঁদপুর সদর ও হাইমচরের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কালকে থেকে আজকে পানি নর্মাল 3 সাইডে পানি বেশি হচ্ছে। পাকঘর মধ্যে সব তলাই গেছে, রান্না সব বন্ধ। ছেলে মেয়ে থাকে, বহুত কষ্ট হয়ে যেতে আছে। জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে 0 পয়েন্ট এলাকার প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে লাবণী পর্যন্ত তীব্র ভাঙন দেখা দেওয়ায় গত কয়েকদিনে কয়েকশো ঝাউ গাছ বিলীন হয়েছে। পানির চাপে ধসে গেছে বগুড়ার শেরপুরের কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে শেরপুর ও ধুনুট উপজেলার কয়েকটি গ্রামের মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 1 থেকে 3 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে পটুয়াখালী থেকে সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানিয়েছেন জেলা রিপোর্টার চিন্ময় কর্মকার। নিম্নচাপটি বিরাজ করছে, এর সঙ্গে আমাবস্যার জোর থাকার ফলে কিন্তু নদ নদীর পানি স্বাভাবিকের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই নদ নদীর পানি কিন্তু নিম্নাঞ্চলকে প্লাবিত করেছে। পটুয়াখালী জেলার যে রাঙ্গাবালী উপজেলা, সেখানকার চালিতে বুনিয়া, চরান্ডা সহ প্রায় 10টি গ্রাম কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানকার ফসলের জমি কিন্তু পানির নিচে রয়েছে এবং মাছের ঘের তলিয়ে যাওয়াতে কিন্তু মাছ বেরিয়ে গেছে বলে সেখানে
এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছে। এছাড়া এই যে পটুয়াখালীর যে শহর রক্ষা বাঁধটি রয়েছে সেটি অকার্যকর হওয়ার কারণে কিন্তু এই জোয়ারের পানি কিন্তু শহরের মধ্যে প্রবেশ করেছে এবং বিভিন্ন রাস্তাঘাট কিন্তু এখন পানির নিচে রয়েছে। তীব্র স্রোতে আজও ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। নদীতে পানি বৃদ্ধিতে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। এতে দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে ফেরিগুলো পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। এতে যানবাহনগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চগুলো। বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে নদীতে ঢেউ ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজ এই নৌ রুটে 12টি ফেরি ও 14টি লঞ্চ চলাচল করছে। কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রহণ করা হবে, তবে ভারতে থাকা কোনো রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করা হবে না, জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জে র্যাব 11-এর সদর দপ্তর ও পুলিশ লাইন্স পরিদর্শন করে উপদেষ্টা আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে। গত বছরের 5ই আগস্টের পর থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্র আগামী নির্বাচনের আগে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশি নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক, যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশিও নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না। রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে ওখানে, ওটা একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিমান বাহিনী। এরপর তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাসুকা বেগমের স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান বিমান বাহিনীর সদস্যরা। কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। গেল 3 মাসে কুমিল্লার দাউদকান্দিতে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 4000-এ পৌঁছেছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলায় গেল 24 ঘন্টায় 47 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সরকারি হাসপাতালে ভর্তি 26 জন। এবছর সরকারি হিসেবে জেলায় ডেঙ্গুতে মারা গেছেন 6 জন। যশোরের জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি 20 জন ডেঙ্গু রোগী। নতুন করে শনাক্ত হয়েছে 7 জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি 10 জন ভর্তি রয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 219 জন। চাঁপাইনবাবগঞ্জে 57 জন জেলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গেল 24 ঘন্টায় আরও 15 জন ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে 2 জন শিশু। গুরুতর অসুস্থ 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া পটুয়াখালীতে 16 জন, শরীয়তপুরে 13 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গাজীপুরের মকসুবিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ 3 বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ 2 জন। গতকাল বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকার মকসুবিলে এই দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম নামের এক কিশোর তার খালার বাড়িতে কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বেড়াতে যায়। বিকাল 5 বন্ধু মিলে একটি ছোট নৌকা নিয়ে মকসুবিলে ঘুরতে যায়। একসময় প্রচণ্ড ঢেউয়ে তাদের নৌকাটি উল্টে যায়। এতে 2 বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে উপরে উঠতে পারলেও 3 জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আমদানি রপ্তানি পণ্যের পরিমাণ কমলেও যশোরের বেনাপোল স্থলবন্দরে 2024-25 অর্থ বছরে ছাড়িয়ে গেছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 6,705 কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 7,021.51 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা চেয়ে 4.72% বেশি। 2024-25 অর্থ বছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ 14,98,898 মেট্রিক টন।
বা 2023-24 অর্থ বছরের তুলনায় 82,248 মেট্রিক টন কম। 2024-25 অর্থ বছরে 3,81,440.77 মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 30,665.15 মেট্রিক টন কম। স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ময়মনসিংহ 7 জেলার বিচারকরা। সকালে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে জুলাই বিপ্লবের অঙ্গীকার ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেয় ময়মনসিংহ বিভাগের 4 জেলাসহ কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন BJSA বিচারকগণ। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণ বিলুপ্ত করে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে সহিংসতার ঘটনায় নতুন করে আরও একটি মামলা হয়েছে। গতরাতে রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। এতে 87 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এ মামলায় বেশিরভাগ আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে জেলায় মোট 11টি মামলা হয়েছে, যেখানে 687 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 9,500 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত 335 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ইয়াসিন লিটনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গেল রাতে ফেনীর বিলোনিয়া সীমান্ত চেকপোস্টে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গেল বৃহস্পতিবার রাতে বাঁশপদুয়া সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে তার কাটার কাছে যান মিল্লাত, লিটন, আফসার। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হন তারা। গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের বিলুনিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষ। এ সময় বক্তারা বলেন, অব্যাহত ভাঙনে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন শিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সময়ে সৈকতের সৌন্দর্য রক্ষায় ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী নির্বাচনে প্রধান চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফিরিয়ে আনা ও এআই এর অপব্যবহার, জানালেন সিইসি। ঐক্যমত্য সৃষ্টির পর নির্বাচন বলছে এনসিপি। আগস্টে চালু হচ্ছে বহু প্রত্যাশিত তিস্তা সেতু, উপকৃত হবে গাইবান্ধা, কুড়িগ্রামের প্রায় 30 লাখ মানুষ, উদ্বোধন ঘিরে উচ্ছ্বাস। এবং প্রায় 2 যুগেও জমিসহ ঘর বরাদ্দ পাননি পাবনার হেমায়েতপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। সংকটের প্রকল্প ছেড়ে চলে গেছে 2 শতাধিক পরিবার। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।